কি আসবে দেখ, যে কোনো জিনিস সবসময় যখন ফ্লো হয় তখন যেটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে ফ্লো হয়। তাহলে ধরে নিই তোরা এরপরে অনেকগুলো পড়ে পড়ে আসিস, হ্যাঁ খালি মাইন্ডের না বোঝাতে খুব সুবিধা হয়। ধর এখানে একটা চার্জ আছে, এখানে তার কিউ চার্জ আছে একটা, এই জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কি হয় কে কিউ বাই আর লিখবেন। 10টা চার্জ থাকলে কি হবে কে ইন্টু টেন কিউ বাই আর, তাই তো? হ্যাঁ 20টা চার্জ থাকলে কি হবে কে ইন্টু 20 কিউ বাই আর। যদি মাইনাস চার্জ থাকে তাহলে কি হবে আর ধরে না এখানে 20টা চার্জ আছে, তার জন্য কি হবে এটা হওয়া উচিত কোন জায়গার পোটেনশিয়াল বেশি, ওইটার না এটা? এটা কোন জায়গার পোটেনশিয়াল বেশি? মাইনাস টু। কেন মাইনাস 10টা বেশি? তাহলে কারেন্ট কোনখান থেকে কোনখানে ফ্লো হওয়া উচিত? আর এটা কিউ যদি ইলেকট্রন হয় তাহলে 10ই হয়ে যাবে, এখানে ইলেকট্রন হয়ে গেলে কি হয়ে যাবে 20ই হয়ে যাবে, কিউ জায়গায় ভি লিখবো। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হওয়া উচিত? হায়ার পোটেনশিয়াল থেকে ফ্লো হবে। ইলেকট্রনের কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়? ইলেকট্রন কারেন্টের উল্টো দিকে। হ্যাঁ ইলেকট্রন কোথায় বেশি আছে? এখানে বেশি আছে না এখানে বেশি আছে? ইলেকট্রনের সংখ্যাটা ফার্স্টে বেশি আছে, ফার্স্টে 10টা ইলেকট্রন আছে, পরেরটা 20টা। কোনটা ইলেকট্রন বেশি আছে? ইলেকট্রনের চার্জটা মাইনাস হয়। আমি এটা পোটেনশিয়াল বলছি, 10টা ইলেকট্রনের পোটেনশিয়াল কি হবে কে ইন্টু কিউ বাই আর, কিউর জায়গায় -10ই বলবে আর এখানে কি বলবে -20। ওটা তো পোটেনশিয়ালটা মাইনাস আসছে, কার পোটেনশিয়াল মাইনাস আসছে? দুজনেরই, কিন্তু এর পোটেনশিয়াল বেশি না এর পোটেনশিয়াল বেশি? এরটা বেশি। কিন্তু ইলেকট্রনের সংখ্যা কোথায় বেশি? এখানে 10টা ইলেকট্রন আছে আর এখানে কতগুলো ইলেকট্রন আছে? কোথায় ইলেকট্রনের সংখ্যা বেশি? হ্যাঁ এটাতে কতগুলো ইলেকট্রন আছে? 20টা ইলেকট্রন আছে। তাহলে এখানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে? ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে? 20 থেকে 10টার দিকে। ইলেকট্রন যেখানে বেশি আছে সেখান থেকে কমের দিকে যাবে। তাহলে এতদিন ছোটবেলা থেকে পড়ে আসতাম যে ইলেকট্রন কারেন্টের উল্টো দিকে ফ্লো হয়, আজকে জানলাম যে কেন উল্টো দিকে ফ্লো হয়। কেন উল্টো দিকে ফ্লো হয়? ইলেকট্রন যেখানে বেশি সেখানে পোটেনশিয়াল কম, সেই জন্য হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে কারেন্ট আসবে। কারেন্ট সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যায়, ঠিক আছে? এই দিকটা হচ্ছে এইচপি সাইড হায়ার পোটেনশিয়াল, এই দিকটা হচ্ছে এলপি সাইড লোয়ার পোটেনশিয়াল। আর ইলেকট্রন হচ্ছে যেখানে বেশি সেখান থেকে কমের দিকে যাবে। বুঝতে পারলি কি বললাম? চার্জ যদি পজিটিভ হয় যেদিকে কারেন্ট সেদিকেই চার্জ হবে, যদি পজিটিভ চার্জ হয় তো। বোঝা গেছে? এতক্ষণ লেখা থাকলে লিখে নিতে পারো, নাও লিখতে পারো। অনলাইনে যারা আছিস বুঝতে পেরেছিস? এসি চালাবো গরম লাগছে? হ্যাঁ গরম লাগছে বিশ্বজিৎ? চালা বিশ্বজিৎ এসি চালা, গরম লাগছে। কি এক্সাম আছে তোর? এই তো এক্সাম হলো সেদিনে, আবার এক্সাম? রেগুলারলি পড়ি না, না অ্যাডভান্স পড়ে কোনো লাভ নেই। মানে আমি বারবার বলছি, আলটিমেটলি তোরা যখন আসছিস সপ্তাহে 2 ঘন্টা করে দিচ্ছিস টাইম, তো বাড়িতে গিয়ে পড়িস, নাহলে সত্যি কোনো লাভ নেই। আর এর বেনিফিটটা এখন কিচ্ছু বুঝতে পারবি না, বুঝতে পারবি না। টুয়েলভ বলতে সিওরলি বুঝতে পারবি, 11-12 একদম 100% বুঝতে পারবি। তখন যখন তোরই এই যে কোনো একটা ছেলে স্যার কিছু জিজ্ঞেস করলে বা আমি যদি কিছু জিজ্ঞেস করি তখন অ্যান্সার দেবে, তুই যদি দিতে পারিস তোর কনফিডেন্স স্টার্ট করে এরকম বাড়বে, তুই যদি না দিতে পারিস তোর এটা কমে যাবে। তখন তারা আমি বলো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ঠিক আছে? আমি যখন বলি, যখন 11 ক্লাসে
তখন এক একজন দেখ তাকায়, মানে তাকানো একটা স্বাভাবিক জিনিস, কারণ কিছু শোনেনি, শোনি না, কিছু ফাউন্ডেশনের ক্লাস করেনি, কিন্তু সেখানে যদি অন্য কেউ বলে দিচ্ছে হ্যাঁ স্যার আই ক্যাপ মানে এক্সের দিকে রিলেটেড একটা জি ক্যাপ মানে ওয়াই দিকে জেড ক্যাপ মানে কে ক্যাপ মানে জেডের দিকে, তখন অটোমেটিক্যালি অন্য ছেলেটা ইনসিকিউরিটিতে পড়বে যে এরা সব জেনে এসছে আমি জানতে পারছি না। আমাকে প্রত্যেক দিন কেউ না কেউ জিজ্ঞেস করে স্যার ফাউন্ডেশন না পড়লে কি অ্যাডভান্স বা মেন্স ক্লিয়ার করা যায় না, নিট ক্লিয়ার করা যায় না, প্রত্যেক দিন, লিটারালি বলছি প্রত্যেক দিন জিজ্ঞেস করে। কারণ তার 50 জনের মধ্যে 10 জন ফাউন্ডেশন পড়েছে, বাকি 40 জন তো পড়েনি। ফাউন্ডেশনকে খুব সিরিয়াসলি পড়া হয়েছে, খুব সিরিয়াসলি। এর এর কোনো এক্সাম হয় না, এই জন্য তাদের উপর চাপ থাকে না, যেটুকু টিচার এক্সাম নিল সেই দিনই তারা পড়লি। স্কুলে তো এক্সাম হয় না, স্কুলে এক্সাম হলে এটাও তুই চাপ নিয়ে পড়তিস, তো ওইটাই ভাবতে হবে যে এটা আমাকে শিখতে হবে, জানতে হবে, আর 5 জনের থেকে কিছুটা হলে এগিয়ে থাকতে হবে। তারা এইটুকুই জেনে রাখ, তোদের স্কুল বা যে সমস্ত ভালো স্কুল আছে সমস্ত স্কুলের প্রথম 5 জন তারা ফাউন্ডেশন পড়ছেই পড়ছে, এটুকু সার্টেনলি জেনে রাখ, সে তোকে না পড়লেও পড়ছে। মিশনের প্রথম 15 জন ফাউন্ডেশন পড়ছে, 100% সিও তুই লিখে রেখে পড়ছে। বিএসএনের প্রথম 10 জন ফাউন্ডেশন পড়ছেই পড়ছে, পড়ে তো হ্যাঁ, আরও বেশি ডিএবিরও পড়ে, তুই সার্টেনলি লিখে রাখ এটা, তারা জাস্ট তোকে বলছে না, তারা কিন্তু পড়ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি কোন একটা জায়গাতে চার্জের ফ্লো হয় সেখানে কারেন্ট আছে আই ইকুয়াল টু আমি কি বলতে পারি কিউ বাই টি বা ডি কিউ বাই ডিটি। ঠিক আছে, যদি ছোট চার্জ ফ্লো হয় তাহলে ডি কিউ বলবো, আর টাইমটাকে আমি কি লিখবো ডিটি, তাহলে আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। ওর কি কি হলো, চাপ হয়ে যাচ্ছে, তার সাথে কথা হয়েছে না, না হলে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। আরে কথা তো হয়েছে কিছু, তোদের বন্ধুদের মধ্যে সবার সাথে তোমার কথা হয়, এটা তো আমরা ভালো করেই জানি। কি হয়েছে, প্রেসার হচ্ছে মানে না, চয়েস তো নিজের উপর, মানে কি ফাউন্ডেশনে চাপ হয়ে যাচ্ছে না অন্য কোথাও পড়ছে, সেটা করতে পারে। হ্যাঁ বাবা বললো যে খুব চাপ হয়ে যাচ্ছে, না যেখানেও পড়লেই হলো, বাট ফাউন্ডেশন পড়া উচিত, সেটা নিয়ে প্রবলেম নেই, কোনো জায়গায় পড়লেই হলো। আই ইকুয়াল টু তাহলে কি আসবে ডি কিউ বাই ডিটি। ঠিক আছে, লেটস সে কোনো একটা জায়গা দিয়ে চার্জ ফ্লো করছে, টি ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 1। ফাইন্ড আউট কারেন্ট if t is equal to at t is equal to 1 second. Find out current at t is equal to 1 second. তাহলে I is equal to simple কি করব dq by dt, থ্রি টি স্কোয়ার প্লাস 2t প্লাস 1। ডিফারেন্সিয়েশন করতে পারবি ডাইরেক্টলি, হ্যাঁ পারবি, ভুলে গেছিস, কি আসা মনে আছে, কত আসছে কত আসছে, 3টা বাইরে যাবে, টি স্কোয়ারের করলে কত 2t প্লাস 2 বাইরে যাবে, ডিটি বাই ডিটি কত 1, তাহলে কত আসছে 60 প্লাস 2, টি এর জায়গায় কত বসবে 1, মানে কত আসছে 8। লিটারালি বলবি এইগুলোও না আমাদেরকে ইলেভেনে শেখাতে হয় ডিফারেন্সিয়েশন, অনেকে শিখে আসে, যারা শিখে আসে তারা খুব বেনিফিট পেয়ে যায়, অনেকে শিখে আসে না।
through the where মানে তোকে উল্টোটা করেছে, তোকে কারেন্টটা দিয়ে দিয়েছে, অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো কত জিজ্ঞেস করেছে। ঠিক আছে, কি করে করবো? হ্যাঁ হ্যাঁ, এবারে দেখ টোটাল অ্যামাউন্ট অফ চার্জ যখন ফ্লো করছে বলেছে, আমাকে টাইম জানতে হবে। টাইম আমি জানি না। এবার দেখ শুরুতে যখন টি যখন 0, কারেন্ট কত? 0। কারেন্ট আরো একটা টাইমে 0 হয়, কখন 0 হবে? টি এর ভ্যালু 2 তে কারেন্ট 0 হয়। কি করে পেলাম না, 3t স্কয়ার মাইনাস 60 ইকুয়াল টু 0। এখান থেকে 3t কমন নেব, কি আসবে? t মাইনাস 2 শুড বি ইকুয়াল টু 0। তাহলে t এর ভ্যালু একটা 0 আসছে আর একটা কি আসছে, মানে কারেন্ট দুবার 0 হচ্ছে। শুরুতে তো 0, আবার কারেন্ট বাড়ছে, বেড়ে আবার 2 সেকেন্ডে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। ওই মাঝের টাইমটাতে কি ফ্লো হচ্ছে? চার্জের ফ্লো হচ্ছে। বুঝতে পেরেছিস কি বললাম? মাঝের ওইটুকু টাইমেতে চার্জ ফ্লো হচ্ছে। i ইজ ইকুয়াল টু, তুই কি জানিস? dq বাই dt। তাহলে i এর জায়গায় তুই বসাবি dq বাই dt। এখানে অ্যাজ ইট ইজ যেমন আছে 3t স্কয়ার মাইনাস 60, এটা তো লিখবি। dq লিখবি তুই এদিকে, এদিকে কি হবে? dt কে মাল্টিপ্লাই করলে 3t স্কয়ার dt মাইনাস 60 dt, dt কে মাল্টিপ্লাই করলাম এদিকে এসে, ওদিকে ইন্টিগ্রেশনে কি দেব? সাইন দেব। dq এর ইন্টিগ্রেশন করলে কি হয়? q। এটা ইন্টিগ্রেশন মনে আছে সুকৃতি? t স্কয়ার dt মাইনাস 6 কমন যাবে, কত হবে? t dt। লিমিট কি বসা উচিত? ইনিশিয়ালি কি ছিল? টাইম 0, সেখান থেকে কোথায় যাচ্ছে? 2, তাহলে 0 থেকে 2 বসিয়ে দে। এবার ইন্টিগ্রেশনটা তোরা কর, যেটা ফাইনাল অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ টোটাল চার্জ ফ্লো। হয়ে গেছে? কত আসছে কিউ? 3t কিউব বাই 3 হয় এটা, আর এটা 6t স্কয়ার বাই, কাটাকাটি করলে কত আসছে? t কিউব মাইনাস 3t স্কয়ার। লিমিট কত বসবে? 0 থেকে 2, 2 বসাও। 2 বসালে কত আসবে? 2 কিউব 8 মাইনাস 12, তাহলে 8 মাইনাস 12 একটা, মাইনাস 0 মাইনাস 0, তাহলে কত আসছে? -4। -4 মানে -4 তো হয় না, তাহলে 4 কুলম অফ চার্জ ফ্লো হচ্ছে। কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। ঠিক আছে, নেক্সট। দেখ কারেন্ট কি করে ফ্লো হয়, কোন জায়গাতে কোন জায়গায় ফ্লো, এগুলো জানবি। নেক্সট হচ্ছে যে পোটেনশিয়াল জিনিসটা কি। পোটেনশিয়াল মানে আমি বলেছিলাম ডব্লিউ ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, এরকম কিছু বলেছিলাম তোদেরকে। হ্যাঁ, ডব্লিউ সমান কিউ ভি। আচ্ছা, না বলে দিয়ে তাহলে বলছি, ই সমান কি বলেছিলাম? মাইনাস ডিভি বাই ডিআর বলেছিলাম তো। তোদেরকে কিউ দিয়ে মাল্টিপ্লাই করা যায়। কিউ ইন্টু ই মানে কি হয়? ফোর্স এফ। কিউটা ভেতরে গুণ করতে পারি। কিউ ইন্টু ভি মানে কি? পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল মানে ভি হয়, আর পোটেনশিয়াল এনার্জি হয় কিউ ইন্টু ভি। তাহলে আমি কিউ ইন্টু ভি এর জায়গায় কি লিখতে পারি? ইউ লিখতে পারি। পারি লিখতে? আচ্ছা, এফ ডট ডিআর মানে কি হচ্ছে? এফ ডট ডিআর মানে ওয়ার্ক ডান। এফ ডট ডিএক্স মানে
ওয়ার্ক হয়, তাহলে এফ ডট ডিআরও এফ ডট এক্স, এক্স থেকে ডিএক্স, ডিএক্স মানে ডিআর, তাহলে এটা কি আসছে ওয়ার্ক মানে ডিডব্লিউ, তাহলে ডিডব্লিউ মানে মাইনাস ডিইউ, তাহলে ডব্লিউ কি হয় মাইনাস ডেল্টা ইউ, মানে ওয়ার্ক ডান হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কিন্তু মাইনাস, মানে তুই এটাকে বলতে পারিস মাইনাস ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, তাহলে মাইনাসটা গুণ করলে কি হয়ে যাবে ইনিশিয়াল মাইনাস ফাইনাল। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ বোঝা গেছে? আচ্ছা পোটেনশিয়াল জিনিসটা কি হচ্ছে? পোটেনশিয়াল হচ্ছে কি বললাম ইউআই মাইনাস ইউএফ। সবসময় মনে রাখবি ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি কিউ মাল্টিপ্লাই করি কি পাই আমরা ফোর্স, পোটেনশিয়ালের সাথে কিউ মাল্টিপ্লাই করলে কি পাবো পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পেরেছিস? পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি কোনো ডিফারেন্ট কিছু না। পোটেনশিয়াল হচ্ছে তার মধ্যে কতটা ক্যাপাসিটি ক্যাপাবিলিটি, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সে যেটাকে শো করতে পারছে। এনার্জি আমরা দেখতে পাই কিন্তু পোটেনশিয়াল আমরা দেখতে পাই না। ঠিক আছে, এগুলো লেখার দরকার নেই, জাস্ট এইটুকু লিখে রাখবি ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, এটা তোদের ক্লাস 10-তেও আছে। ঠিক আছে, ভি মানে পোটেনশিয়াল, ডব্লিউ মানে ওয়ার্ক ডান, কিউ মানে চার্জ। না কই বইটা দেন একটু, মেকানিক্স দেখতে পাচ্ছি নিজের ইয়েতে মেকানিক্স, তার পাশে মেকানিক্স ওয়ান লেখা আছে, দেখ ওই দিকে তো ডান দিকে, হ্যাঁ হ্যাঁ বাস 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 ওইটা দেখেছিস? আরেকটু সরবে। আচ্ছা ব্যাটারির কাজ কি? ব্যাটারি কি করে? ব্যাটারি একটা জায়গায় পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে। ঠিক আছে, এবার লেখ ওহমস ল। ওহমস ল ওহমস ল কি বলছে না জানা আছে কারো? পড়েছিস? হ্যাঁ কি পড়েছিস? কোন একটা কন্ডাক্টরের অ্যাক্রসে যত আমি ভোল্টেজ দেব তত আমি কারেন্ট পাবো। বুঝতে পারলি? 1 ভোল্টেজে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাই, 2 ভোল্টেজে 4 অ্যাম্পিয়ার পাবো, 3 ভোল্টেজে 6 পাবো, 4 ভোল্টেজে 8 পাবো, প্রপোর্শনালি বাড়বে। বুঝে গেছিস কি বললাম? এই প্রপোর্শনালি কনস্ট্যান্টটা হচ্ছে ভি সমান লিখবো আই ইন্টু আর। আইটা কি কারেন্ট, আর আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর ভিটা হচ্ছে ভোল্টেজ। কুইকলি লিখবি ভি ইজ ভোল্টেজ, আই কারেন্ট, আর রেজিস্ট্যান্স। দেখেছিস ভি সমান আই ইন্টু আর। ঠিক আছে, দু টাইপের কন্ডাক্টর হয়, একটা ওহমিক কন্ডাক্টর, নন ওহমিক কন্ডাক্টর। ওহমিক কন্ডাক্টর যারা হচ্ছে ওহম লকে ফলো করে, নন ওহমিক মানে ওহম লকে ফলো করে না। দেখ আমি যদি ভি এর সাথে আয়ের গ্রাফ ড্র করি এরকম হওয়া উচিত তো, কেন ওয়াই যদি এক্স এর সাথে প্রপোর্শনাল হয় গ্রাফ এরকম হওয়া উচিত। ঠিক আছে, মানে এটা কি টাইপের গ্রাফ? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, সি নেই এখানে, ওয়াই এর জায়গাটা কে নিয়েছে ভি, এক্স এর জায়গাটা কে নিয়েছে আই, ওয়াইটা ভি নিচে এক্সটা আই নিচে, তাহলে এমটা কি আর। এম মানে কি জানি স্লোপ, বলেছিলাম তো যেটাই স্লোপ সেটাই ট্যান থিটা। সব ভুলে গেছিস, মনে আছে? যেটাই স্লোপ সেটাই ট্যান থিটা। তুই যদি এখানে থিটা ড্র করিস তাহলে এখানে কি আসবে? এটা ট্যান থিটা। ট্যান থিটা মানে তুই লিখতে পারিস এম, মানে তোকে যে থিটা 30 ডিগ্রি দিয়ে দিল তার মানে তুই বলতে পারবি সেটা তার স্লোপ ট্যান 30। যেটাই স্লোপ সেটাই তার রেজিস্ট্যান্স আর। বুঝতে পারলি? আবার এইখানে আমি ছোট্ট একটা ইয়ে নেই, এটাকে কি লিখতে পারি? এটা কোন দিকে চেঞ্জ?
ওয়াই এক্স এটাকে ডেল্টা ভি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, ডেল্টা আই। তাহলে আমি এটাও বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা যদি থিটা হয় এটা কি, এটাও থিটা, ডেল ভি বাই ডেল আই, ডেল ভি বাই ডেল আই কে আমি কি লিখতে পারি, আর। তাহলে যেটাই ট্যান থিটা সেটাই স্লোপ সেটাই রেজিস্ট্যান্স। যারা এই লটাকে ফলো করে মানে এই টাইপের গ্রাফ হবে তাদেরকে আমি কি কন্ডাক্টর বলবো, ওহমিক কন্ডাক্টর। নন ওহমিক কন্ডাক্টর কোনগুলো, যেমন হচ্ছে সোলার সেল, পিএন জাংশন ডায়োড। সোলার সেল তোরা দেখেছিস আশা করি, সোলার যেগুলো, পিএন জাংশন ডায়োডও দেখেছিস, এলইডি, এইগুলো সব নন ওহমিক কন্ডাক্টর। আর ওহমিক কন্ডাক্টর কোনগুলো, আগেকার দিনে যে বাল্বগুলো সিএফএল, এরা সব ওহমিক কন্ডাক্টর। নন ওহমিক কোনগুলো, এই যে এইটা, এই বোর্ডটা, এগুলো সব নন ওহমিক। ঠিক আছে, এলইডি। আর ডায়োড জানিস, ডায়োড কি, মোবাইল টোবাইল যেগুলোতে চলে। ঠিক আছে, ওখানে গ্রাফ কিরকম হয়, এরকম। রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট হচ্ছে, রেজিস্ট্যান্স কেন কনস্ট্যান্ট হচ্ছে না, স্লোপ গুলো প্রত্যেক জায়গাতে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখানে যা স্লোপ থিটা, এখানে থিটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এইগুলোকে কি বলবো, নন ওহমিক কন্ডাক্টর। দেখে নে, ছুটি না ছুটি নেই কালকে, ছুটি নেই কালকেও টিউশন আছে তো আমাদেরও আছে, কি আর করা যাবে, পড়াতে হবে। হ্যাঁ, টিচাররা ছুটি দিতে যায় না, বাবা মা ছুটি দিতে যায় না, তোরাও চাস না যে ছুটি পাস। হ্যাঁ, তোদেরও হলেই ভালো পড়া। প্রথমবার স্টুডেন্টদের গ্রুপ দেখছি যারা বলছে হলে ভালো। হ্যাঁ, বাড়িতে থাকলে ভালো না, তাই তো? হ্যাঁ, করবে করবে, এখন করবে না, বছর দুয়েক পরে বাইরে গেলেই করবে, তখন বাড়িতেই থাকতে ইচ্ছা করবে। আয়ের সাথে ভি এর স্লোপে আমি কি পাবো তাহলে, ভি এর সাথে আয়ের স্লোপে যদি আমি আর পাই, আয়ের সাথে ভি এর স্লোপে আমি কি পাবো, 1/r। তোকে এইটা দিয়েছে 30°, এটা দিয়েছে 60°, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। বলেছে দুটো রেজিস্ট্যান্স এর মধ্যে রেশিও বের করো, ফাইন্ড আউট R1/R2। বাড়িতে থাকতে ইচ্ছে করে না তোদের, কাউকে বাড়িতে থাকতে ইচ্ছে করে না। এই চ্যাপ্টারে তোদের স্কুল লেভেলের কিছু কোশ্চেন করাবো, মানে যেগুলো আসতে পারে কয়েকটা করিয়ে দেবো। অদ্রিজা তোর বাড়ি কোথায়, বাজটাউন স্টেশনে কোথায়, ফ্ল্যাটটাই? নম্বরটা দিয়ে এদিকে নেমে যাচ্ছে, দিয়ে শুনিনি দিল ওই আগে পড়তো, পাস আউট হয়ে গেছে। 3:2, 3:1। দেখ, 2 এর স্লোপটা কত, tan 60, স্লোপ মানে 1/R2, আর একেরটা tan 30/tan 60, tan 30 উপরে মানে সরি tan 60/tan 30, √3, 1/√3 কত আসছে, 3:1। ইজি কোশ্চেন, ঠিক আছে। নেক্সট লেখো। আচ্ছা, ইউনিট অফ রেজিস্ট্যান্স কি হবে, রেজিস্ট্যান্স মানে কি আছে, V/I আসছে তো, তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে ওহম। এর ডাইমেনশনটা তোরা বের করে নিয়ে আসিস। রেজিস্ট্যান্স মানে কি আছে, ভোল্ট V/I তো, মানে ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে ওহম, এর ডাইমেনশনটা বের করে নিয়ে আসিস।
বলুন দাদা, কালকে এক্সাম আছে তোদের? হ্যাঁ, কালকে মঙ্গলবার। ভালো করে পড়ে আছি, কঠিন কোশ্চেন বানাবো, খুব কঠিন, যেন কেউ ছুতে না পারে। নেক্সট বল। Like dependence of resistance on different parameter. রেজিস্ট্যান্স লেন্থ আর এরিয়ার উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে? Like dependence of resistance on different parameter. Dependence of resistance on different parameter. হ্যাঁ, dependence of resistance on different parameter. R is equal to R resistance length এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। যত বেশি বড় ওয়্যার তত বেশি রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা কি পড়ছি অ্যাকচুয়ালি, এসি না ডিসি, অল্টারনেটিং কারেন্ট না ডাইরেক্ট কারেন্ট? আমরা যা কিছু পড়ছি এখন ডাইরেক্ট কারেন্টই পড়ছি, এসি পড়িনি। আর আমাদের বাড়িতে যা কিছু চলছে সব সব এসি, বাড়িতে যা কিছু সব এসি, ঠিক আছে। মোবাইল চার্জ হয় ডিসিতে, ল্যাপটপ চলে ডিসিতে। ডিসি সবসময় যে কোনো ছোট ডিভাইস চালানোর জন্য, যেখানে ভোল্টেজ কম লাগে, 20 ভোল্ট, 25 ভোল্ট, 24 ভোল্ট, সেই সব জায়গাতে ডিসি ইউজ হয়। আর এসি যেখানে হাই ভোল্টেজ, সেখানে এসি ইউজ হয়। তারও রিজন আছে কেন ইউজ হয় সেসব। ডিসিও হাই ভোল্টেজে ইউজ হতে পারে, কিন্তু ডিসিকে ট্রান্সমিশন করা খুব কষ্টকর, না এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো খুব কষ্টকর, সেখানে অনেক বেশি এনার্জি ওয়েস্ট হয়ে যায়। কিন্তু এসিকে ট্রান্সমিশন করা কষ্টকর, বাট স্টিল সেখানে অতটা এনার্জি ওয়েস্ট হয় না অ্যাজ কম্পেয়ার টু ডিসি। সেই জন্য আমরা আমাদের সুইটেবল, অ্যাকর্ডিং টু সুইটেবিলিটি, আমরা ডিসি থেকে এসিকে কনভার্ট করি। ডিসি থেকে এসিতে কনভার্ট করাটাও টাফ, বাট এসি থেকে ডিসিতে তো ছোট্ট একটি চার্জারের এটাই কনভার্ট করে দিচ্ছে। এটা দিয়ে আমরা এসি থেকে কি ডিসিতে কনভার্ট করে দিতে পারি। খুলে দেখেছি এটা কোনোদিন? হ্যাঁ, খুলে দেখবি যদি পুরোনো চার্জার থাকে, ঠিক আছে, খুলে দেখবি কি কি আছে। এইগুলো দেখবি তবে না সায়েন্সের উপর ইন্টারেস্ট বাড়বে। শুধু পড়ছি, বই মুখস্থ করছি, ঠিক আছে, গিয়ে এক্সামে গিয়ে বমি করে দিয়ে চলে আসছি, কোনো লাভ আছে? ঠিক আছে, এইগুলো দেখবি তবে ইন্টারেস্ট বাড়বে। তোদের কাছে এখন অনেক সময় শেখার, ঠিক আছে। এখন যত শেখার ইচ্ছা বাড়বে না, তত তোর পড়তে ইচ্ছা করবে জিনিসগুলো, কেন হয়, কি জন্য হয়, ঠিক আছে। তুই ভাব, তুই মোবাইলে একটা অ্যাপ খুললি, তুই কি অ্যাপ খুলছিস, কি খুলছিস, কি দেখছিস, সব কিছু রেকর্ড অন্য জায়গায় চলে যাচ্ছে। কতটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এখনো যদি শুধু আমরা বই পড়ি, আমরা কি কিছু করতে পারবো? আমার ইচ্ছা আছে, যদি ইনকেস ইন ফিউচার আমার নেক্সট জেনারেশন যদি যখন আসবে, আমি তাকে শুরুতেই কোডিং শেখাবো ক্লাস 5-এ। আমার প্রচুর ইচ্ছা ক্লাস 4-5-এ, মানে আমার মনে হয় ওই দিকগুলোকে বেশি এক্সপ্লোর করা উচিত। শুরুতেই কোডিং, রোবোটিক্স শেখাবো। হ্যাঁ, আইআইটির জন্য পড়াবো, সেটা তো অবশ্যই, ঠিক আছে, ঠিক আছে। আমি তো একদম মানে ম্যাথ ফিজিক্স আমি একদম পুরো সে 6-7 থেকে শুরু করবো। মানে ওই যখন থেকে তার সে পড়তে পারবে 5-6 থেকে আমি শুরু করবো ম্যাথ ফিজিক্স, ঠিক আছে। ঠিক আছে, মানে তখন আরো অ্যাডভান্স হবে দুনিয়া, তো চেষ্টা করব, ঠিক আছে। আনফরচুনেটলি আমার বাড়িতে আমার ভাই বোনেরা কেউই খুব একটা যে পড়বে সেরকম ইয়ে নেই আর কি। আমার একটা বোন আছে, ওর ইচ্ছা অ্যাক্টিং করবে, ঠিক আছে, ও রিলস বানায়, মানে ভালো বানায়, মানে জেনুইনলি ও মারাত্মক ডান্স করে, মানে মারাত্মক লেভেলে ডান্স করে, ঠিক আছে। তা ওকে পড়াশোনার কথা বলে লাভ নেই, ও শুধু বলে মেজদা তুমি ম্যাথস করতে বলো, আমি ফোন ধরে বলো যদি ম্যাথস করতে বলো তাহলে কথা বলবো না, না হলে কথা বলছি।
ও ছোট অনেক, ক্লাস 5-এ পড়ে। আর বাকি, হ্যাঁ অনেকটাই ছোট, হ্যাঁ অনেকটাই ছোট, কিন্তু প্রচুর স্মার্ট, মানে শুধু ম্যাথ ছাড়া বাকিতে স্মার্ট, মানে মারাত্মক ইংলিশে ভালো, বিশাল ভালো। লয়ার টয়ার ল মানে সব নিয়েই পড়বে মনে হয়, যেটুকু যেটুকু দেখে, মানে ওর ডিবেট টিবেটেও খুব ভালো। ঠিক আছে। সায়েন্স নিয়ে যায় না, ছেলেপিলেদের মধ্যে পড়াশোনার ইন্টারেস্টটা, মানে তারা সায়েন্স পড়ছে কিন্তু সেই যে একটা ভেতরে ঢোকার ব্যাপারটা সেটা নেই। মানে বাড়িতে যদি কোনো পুরোনো জিনিস থাকে না, আর আমার একটা বন্ধু আছে, বন্ধু ছিল অমিত বলে, সেটার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল, যদি কোনো পুরোনো জিনিস সে দেখতে পেয়েছে যেটা ডিসপোজেবল, সে সেটাকে খুলবেই খুলবে। এটাতে প্রচুর তোর নলেজ জ্ঞান হয়, প্রচুর নলেজ জ্ঞান হয়। তুই ডিসি মোটর, তুই তুই পড়বি, ডিসি মোটর পড়বি ক্লাস 10-এ, তুই জানিসই না ডিসি মোটর কিরকম করে কাজ করে, তুই জাস্ট পড়ে নিচ্ছিস, রুল লাগিয়ে দিবি, লেফট হ্যান্ড রুল, কারেন্ট, ফিল্ড আর ফোর্স, এই ঘুরছে, ওতে কিছু হবে না, না আবার ভুলে যাবি। মানে হাতে কলমে একটু একটু আধটু অন্তত জানা উচিত যে কোন জিনিসটা কি বলে। বাড়িতে এত জিনিস আছে, ঠিক আছে, এত প্রত্যেকটা জিনিস ইনস্ট্রুমেন্ট। ঘড়ি খুলে দেখেছিস কোনোদিন? বাবা মা তো স্যার শুধু পড়তেই বলে, যদি ঘড়ি ফড়ি খুলতে থাকি এসে মেরে দেবে দু চাচা পড়। হ্যাঁ, হ্যাঁ, পুরো ঘড়ি খুলে দেখবি যে কি করে কাজ করে। 3টে কাঁটা, তুই ভাব কতটা, যে প্রথম ডিসকভার করেছিল, এখন তো ইজি, যে প্রথম ডিসকভার করেছিল তার মাথায় কি ছিল যে 3টে কাঁটাকে সে আলাদা আলাদা স্পিডে চালাচ্ছে। আবার এটাও দেখ, একটা কাঁটা এক পাক ঘোরার সঙ্গে সঙ্গে অন্য একটা কাঁটা ছোট করে একটু ঘুরে যাচ্ছে। মানে কতটা মানুষের ব্রেন থাকলে তবে এইসব জিনিস ডিসকভার করতে পারে, ঠিক কিনা? কি লেভেলের ব্রেনটা লাগিয়েছে ভাব। তুই, আমরা তো দেখে রিয়েলাইজও করি না, আমরা যে জিনিসটা দেখি ঘড়ি তো 9:30 বাজে, ঠিক আছে, হ্যাঁ, একবার সেকেন্ডের কাঁটা ঘুরলো, এটা কিন্তু একই সরবে, একের থেকে বেশি সরবে না কিন্তু, একই সরবে। আবার মিনিটটা যখন একবার টোটাল ঘুরছে, আওয়ারটা একই ঘুরবে কিন্তু, কোনো এটা হয় না যে এটা ঘুরে গেল, দুই ঘুরে গেল। মানে কি লেভেলের জিনিস বানিয়েছে। আর এক একটা ঘড়ির দাম এত বেশি হয় কেন? কোনো ঘড়ির দাম প্রচুর, 10 লাখ, 20 লাখ, 2 কোটি, 3 কোটি টাকা দাম হয়। ওর মধ্যে দেখবি ছোট ছোট গিয়ার থাকে, ঘড়ি যদি খুলিস দেখবি ঘড়ির মধ্যে গিয়ার থাকে, যেটা সেকেন্ডের কাঁটা সেটা কন্টিনিউ ঘুরতে থাকে, তার গিয়ারটা টোটাল একবার ঘুরলে মিনিটের একটা দাগ ঘুরে। ঠিক আছে, ধরে নে এটা কন্টিনিউ ঘুরতে থাকছে, এটা ঘুরতে থাকছে তো, এটা ঘুরে এরকম, ধরে এরকম এটা কানেক্ট করা আছে, এটা এখানে একটা অন্য একটা গিয়ার আছে, তোদেরকে দেখাচ্ছি, দেখালে বেটার বুঝতে পারবি। হুম, হুম, এরকম গিয়ার থাকে, ঠিক আছে, এরকম গিয়ার থাকে নিচেতে, দেখ এগুলো গিয়ার, খাঁজ খাঁজ খাঁজ, এগুলো গিয়ার। এইটা যখন পুরোটা একবার ঘুরে যাচ্ছে, তো নিচে নিচে একটা কোনো কিছু আছে, এটা পুরোটা যখন একবার ঘুরছে, এর সাথে এটা একটা লিভার দিয়ে কানেক্টেড, এটা তখন এক ঘুরবে, দিয়ে এটা এক ঘুরতে 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 যখন এটা পুরোটা ঘুরে গেল, তখন এখানে খাঁজ করে ইয়ে করা আছে, জয়েন করা আছে, এটা তখন এক ঘুরবে। খুললে বুঝতে পারবি, কিন্তু মেকানিজমটা অনেকটা ওই গাড়ির, বাইকের যেমন গিয়ার শিফটিং হয়, অনেকটা একই। এটা অটোমেটিক হচ্ছে, ওনাকে দম দিয়ে দেওয়া হয়েছে, ওইভাবেই ঘুরছে। স্প্রিং আছে, আবার একটা স্প্রিং ওকে নিজের জায়গায় নিয়ে চলে আসছে। ঠিক আছে, মানে কতটা লেভেলের মাথা লাগিয়েছে ভাব। দেখবি ইউটিউবে দেখবি, ইঞ্জিনিয়ারিং মেকানিজম বলে, ইঞ্জিনিয়ারিং এক্সপ্লেন বলে একটা চ্যানেল আছে, ওখানে সব দেয়। ইঞ্জিনিয়ারিং এক্সপ্লেন বলে একটা চ্যানেল আছে, এটাতে প্রত্যেকটা জিনিসে মানে নতুন নতুন ইঞ্জিনিয়ারিং কিছু যা আসছে, মেনলি গাড়ি টাড়ি নিয়ে বেশি দেয়, বাট আরো অনেক কিছু দেয়। ঠিক আছে, কোন একটা ব্রেক কি করে অ্যাপ্লাই হয়,
তুই পায়ে ব্রেক করছিস, অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি। সবকিছুই একটু একটু দেখে নিবি। আর প্রফেশনালটা কি হচ্ছে, এল। সাইকেলকে ডিসকভার করেছিল ভাব, তুই পিছনের চাকায় প্যাডেল করিস, সামনের চাকাটা অটোমেটিক যায়। থার থার তো বিশাল ফেমাস আজকাল, জানিস থারের বিশেষত্ব কি? থারে হচ্ছে দুটো ট্রান্সমিশনের জায়গা। আমরা নর্মালি মানে আমাদের যে গাড়িগুলো নর্মাল আমরা ইউজ করি থার ছাড়া, সেখানে পিছনের চাকাতে ট্রান্সমিশন দেওয়া হয়, মানে ইঞ্জিনটা সোজাসুজি পিছনের চাকার সাথে কানেক্টেড। পিছনের চাকা ঘুরলে তার সাথে সে হেল্প করে সামনের চাকাটাকে ঘোরাতে। এতে অসুবিধা কি, তুই হঠাৎ করে যখন সাডেন ব্রেক করছিস, সামনের চাকাটা তো থেমে যাচ্ছে, কেসটা বুঝি ভালো করে। পিছনের চাকাটা যাচ্ছে, পিছনের চাকাটাতে তুই ট্রান্সমিশন দিচ্ছিস, সেটা ঘুরছে, তার সাথে সামনের চাকাটা আছে। তুই হুট করে যখন ব্রেক করছিস, যদি হ্যান্ড ব্রেক করে দিস, হ্যান্ড ব্রেক করে দিলে গাড়ি পাল্টি খেয়ে যায়। কেন? হ্যান্ড ব্রেক মানে তুই সামনের চাকাতে ব্রেক দিলি, সামনের চাকাতে, বা তুই গাড়িতে, তুই তুই সাইকেলে দেখবি না, সাইকেলে তুই হঠাৎ করে সামনের চাকার ব্রেকটা ধরে নিবি, দেখি দেখি পিছনের চাকাটা উঠে গেছে পিছনের দিকে, হয় কি? হ্যাঁ, এখন তো কম্বি ব্রেক এসছে, বাট আগেকার সাইকেলে তো উঠতো। কেন উঠতো? তুই সামনের চাকাটাকে স্টপ করছিস, পিছনের চাকাটা তো কি ইনার্সিয়ার জন্য পিছনের চাকাটা তখন কি করবে, সামনের দিকে যেতে যাবে। থারে যেটা হয় না, থারে 4x4, 4x4 মানে একটা ইঞ্জিন, সেখান থেকে 4টি চাকাতেই পাওয়া যাচ্ছে। আবার এই সব গাড়িগুলো, যেমন আমার গাড়িটা সেদিনে ইয়েতে কাঁধে পড়ে গেছিল, সেখান থেকে উঠছেই না। কেন উঠছে না? সামনের চাকা কোনো পাওয়ার লাগাতে পারছে না, পিছনের চাকা পাওয়ার লাগাচ্ছে, সামনের চাকা ঠেলতে পারছে না। থারে এটা হয় যে সামনের চাকাতে তুই পাওয়ার দিতে পারিস, পাওয়ার দিলে কি হবে, ও নিজে পুল করতে পারে, পিছনের চাকাটা পুশ করতে পারে শুধু সামনের চাকাকে। থার নিজের যখন সামনে ফ্রন্ট হুইলটাতে পাওয়ার পাচ্ছে, ও ফ্রন্ট হুইলটা ব্যাক হুইলকে পুল করে নিতে পারে। এই জন্য আমরা মানে থার নিয়ে যে কোনো কাদা জলে যে কোনো জায়গায় যেতে পারি, এটা একটা বেনিফিট। তুই ওকে জমিতে নামিতেও জমিতেও চলে যাবে, যেহেতু 4x4 মেকানিজম আছে। 4x4 থাকলে তখনই পসিবল। সঞ্জয় মিউট কর না, মিউট কর না, আওয়াজ আসছে। সঞ্জয় মিউট কর না, আওয়াজ আসছে। দেখ, তাহলে আর প্রপোর্শনাল টু এল, আর আর প্রপোর্শনাল টু 1/area। ঠিক আছে, দুটোকে কম্বাইন করলে কি হবে, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। ঠিক আছে, একটা জিনিস একটু খেয়াল রাখবি, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে, ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম মানে কি, ধর একটা এটা ওয়্যার, ওয়্যার তো সিলিন্ড্রিক্যাল হয় ইন জেনারেলি, ছোট একটা সিলিন্ডার, এর এইটাকে বলি আমরা ক্রস সেকশনাল এরিয়া, আর এটাকে আমরা বলি লেন্থ। তাহলে ভলিউম মানে কি হবে, ভলিউম মানে এরিয়া ইন্টু কি হয়, লেন্থ, পাই আর স্কোয়ার ইন্টু এল, পাই আর স্কোয়ার মানে এরিয়া, আর এল মানে এল। ঠিক আছে, যদি কোনো জায়গায় ভলিউমটা কনস্ট্যান্ট থাকে, ভলিউমটা যদি কনস্ট্যান্ট থাকে, আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, রো এল বাই এরিয়া, এরিয়ার জায়গায় আমি লিখতে পারি ভি বাই এল, এরিয়ার জায়গায় ভলিউম বাই লেন্থ লিখতে পারি তো। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আর ইজ ইকুয়াল টু রো ভি বাই এল স্কোয়ার হচ্ছে, মানে আরটা এল স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, যদি ভলিউম অফ দ্য ওয়্যার না চেঞ্জ হয়। ঠিক আছে, ভলিউম অফ দ্য ওয়্যার যদি না চেঞ্জ হয়, মানে একটা ওয়্যার যা ছিল, ভলিউম কখন চেঞ্জ হবে না, যদি তুই না বাইরে থেকে কোনো ওয়্যার নিয়ে আসিস, একটা ওয়্যারকে টানিস, ছোট করিস, বড় করিস, বেন্ড করিস, তাতেও তার ভলিউম আগেও যা ছিল তাই থাকবে, ভলিউম চেঞ্জ হবে। তাই অ্যাকচুয়ালি তো দেখে মনে হচ্ছে আরটা এল এর সাথে প্রপোর্শনাল, বাট না, আরটা কিন্তু এল স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়। একইভাবে
এদিকে দেখা আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ হয়, তুই এল এর জায়গায় ভি বাই এল লিখতে পারিস তো, এল এর জায়গায় ভি বাই এল লিখতে পারিস তো। তাহলে আর ইজ ইকুয়াল টু কি পাচ্ছিস, রো ভি বাই এ স্কোয়ার, মানে আরটা এ স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হচ্ছে, মানে তুই যত এরিয়া বাড়াবি তত আর কমবে, স্কোয়ার প্রপোর্শনে কমবে। ঠিক আছে, কোশ্চেন লেখ। হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে তো। লাইক ইফ length of a wire is increased by 20%, find out percentage change in resistance. If length of a wire is increased by volume constant, length of a wire is increased by 20%, find out percentage change in resistance. তাড়াতাড়ি করবে, find out percentage change in resistance.
60 এসছে 44 হবে। R is equal to rho L by A, একবার এলটা এল আর একবার এলটা কি হবে, 1.12, তাই তো? কেন 1.12 বোঝা গেল, লেন্থ কি ইনক্রিজ করেছিলাম না 20%, তাহলে আর প্রপোর্শনাল টু কি হয়, R1 বাই R2 কি হবে, L বাই L ড্যাশ স্কোয়ার। আগে এল ছিল, এখন কি হয়েছে, এল ড্যাশ হয়েছে। এল ড্যাশের জায়গায় ভ্যালু বসা, R1 R2 না করে আর 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 ড্যাশ কর, বেটার হয়। কত আসছে এটা, হুম, পার্সেন্টেজ চেঞ্জ করলে এটা কেন করছি, কেন কি আর ড্যাশ মাইনাস আর বাই আরই আসছে আলটিমেটলি, তাই তো? আর ড্যাশ বাই আর কত আসছে, 1.44 মাইনাস 1 মানে 0.44 ইন্টু 100 মানে কত পার্সেন্ট আসছে, 44%। ঠিক আছে, নেক্সট লিখবি, রেডিয়াস অফ এ ওয়্যার ইজ 44% ইনক্রিজ না ডিক্রিজ, ইনক্রিজ, কেন কি লেন্থ বাড়ছে। রেডিয়াস অফ এ ওয়্যার ইজ ডিক্রিজ বাই 20%। হ্যাঁ, find out by how much percentage resistance will change, increase না decrease সবই বলবি, ঠিক আছে? হুম,
44 8টা 1 বাই এরিয়ার সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, 1 বাই এরিয়া মানে কি লিখতে পারি, 1 বাই এরিয়া স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, তাই তো? তাহলে এরিয়ার জায়গায় কি লিখতে পারি, তাহলে 8টা কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, অ্যাকচুয়ালি রেডিয়াসের পাওয়ার 4 এর সাথে হচ্ছে, তাই তো? না বুঝলি না, বুঝেছিস? তাহলে কি করে করবো এটা, আর এর জায়গায় কি আসবে বল, 20 বলেছিল না, তাহলে একটা যদি রেডিয়াস যদি আগে আর ছিল, এখন রেডিয়াস কত, মানে 1.2 আর, যেটাকে তোরা 6r/5 বলছিস, তাই তো? হ্যাঁ, ডিক্রিজ করেছে রেডিয়াস ইনক্রিজ করেছি না ডিক্রিজ করেছি? ও, রেডিয়াস ডিক্রিজ করেছি মানে আর মাইনাস এটা হবে, আর মাইনাস 20/100 আর, মানে এটা কত আসছে 0.8 আর। এটা আসছে, তাই তো? 0.8 মানে 8/10। তাহলে আর ড্যাশ কত আসছে 4/5 আর। আর এর সাথে আর এর রেশিও যদি এটা হয়, তাহলে আর বাই আর ড্যাশ কি হবে রে, উল্টে যাবে তো এটা, ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি উল্টে যায়, ইনভার্সলি মানে উল্টে যাবে নিশ্চয়ই। আচ্ছা, আর ড্যাশ বাই আর কি আসছে এখানে 4/5, দেখ ডান দিকে দেখ, আর ড্যাশ বাই আর কি আসছে দেখ, না বুঝতে পারলে বল না, এই জায়গাটা বুঝতে পেরেছিস, এটা কত আসছে 4/5 তাহলে আর ড্যাশ বাই আর কত আসছে, এটা আসছে, এটা আসছে তো। শুরুতে আর ছিল 20% ডিক্রিজ করেছে, মানে আর মাইনাস 20/100 ইন্টু আর, মানে 0.8 আর। তাহলে সেখান থেকে আর ড্যাশ বলছি আমি এটাকে, আর ড্যাশ মানে কি আসছে 0.8 আর, মানে 4/5। আর আরটা কিন্তু আর এর পাওয়ার 4 এর সাথে, এরিয়া স্কোয়ারের সাথে, রেডিয়াসের পাওয়ার কিন্তু 4 এর সাথে, কেন কি এরিয়া মানে কি পাই আর স্কোয়ার, আর স্কোয়ারের স্কোয়ার মানে আর টু দি পাওয়ার 4, বাকি তো বসাবো বাস, আর ড্যাশ বাই আর বাই 4 ইন্টু 100 করলে যেটা অ্যান্সার হবে, দেখ সলভ করে দেখ কি আসছে। সিক্স 25 বাই 64, না এত বড় আসবে, হ্যাঁ এটা হবে। নেক্সট দেখো কারেন্ট ডেনসিটি, কারেন্ট ডেনসিটি, ঠিক আছে? কারেন্ট ডেনসিটি মানে কি, মাস বাই কারেন্ট ডেনসিটি, কারেন্ট বাই এরিয়া। কোনো একটা এরিয়া দিয়ে কতটা অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করছে সেটা হচ্ছে তার কারেন্ট ডেনসিটি। বোঝা গেল কি বললাম? তাহলে কারেন্ট ডেনসিটিকে কি দিয়ে লিখবো, জে ইজ ইকুয়াল টু লেখা হয় আই বাই এ
বা i is equal to j into a, তোদেরকে ডট পড়েছি ভেক্টরের, তাহলে i is equal to হয় j dot a অ্যাকচুয়ালি, যেটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। তাহলে কারেন্ট ডেন্সিটি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট flowing through an area in perpendicular direction is called current density. Like vector form of Ohm's law. Okay. দেখো J সমান কি হয় I by A, হয় তো I মানে হয় V by R। আচ্ছা আর কি কি লিখতে পারিস? লিখতে এটাকে তুই এরকম লিখতে পারিস? কথাটা বুঝেছিস তো? 1 বাই রো, রোটা কি রেজিস্টিভিটি, রোটা হচ্ছে রেজিস্টিভিটি, 1 বাই রো কি হয় উল্টো মানে কন্ডাক্টিভিটি। সাইডে লিখে রাখো, রো হচ্ছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি কিসের কিসের উপর ডিপেন্ড করে, কী টাইপের মেটেরিয়াল ইউজ করছি তার উপর ডিপেন্ড করে, আর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, রেজিস্টিভিটি কিসের কিসের উপর ডিপেন্ড করে, কী টাইপের মেটেরিয়াল ইউজ করছি তার উপর ডিপেন্ড করে, আর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। বুঝতে পেরেছিস? মেটেরিয়াল কি ইউজ করছি আর টেম্পারেচার। ঠিক আছে, তাহলে যে ইজিক্যাল এটা হচ্ছে V1 বাই রো V বাই এল। ঠিক আছে, কতটা বুঝে গেছে? আচ্ছা V বাই এল এটাকে আমি কি লিখতে পারি? না V, না না ভিটা তো কি, ভিটা ভোল্টেজ, I মানে V বাই আর, ভিটা ভোল্টেজ, ভলিউম না ভোল্টেজ, ওটা V বাই আর কে কি লিখতে পারি? হয়ে যাচ্ছে। এটা একটা কন্ডাক্টর, এর অ্যাক্রসে আমি কি অ্যাপ্লাই, হ্যাঁ রোটা রেজিস্টিভিটি, 1 বাই রোটা কন্ডাক্টিভিটি, 1 বাই রো উল্টো রেজিস্টিভিটির উল্টো কন্ডাক্টিভিটি, রেজিস্ট্যান্সের উল্টো কন্ডাক্টেন্স। অপোজিট মানে যেখানে রেজিস্ট করছে ওটা কন্ডাক্ট করছে। ঠিক আছে, রেজিস্টিভিটি যার যত বেশি সে তত বেশি ইনসুলেটর, যার যত রেজিস্টিভিটি কম সে তত বেশি কন্ডাক্টর। যেমন আমি যদি উড বলি, উডের জন্য রেজিস্টিভিটি অনেক বেশি হবে, কোনো মেটাল বললে তার জন্য রেজিস্টিভিটি অনেক কম হবে। সব থেকে কম রেজিস্টিভিটি ইঞ্জিনিয়ারিং কার হয়? সিলভারের। সিলভারের তার আমরা ইউজ করি না, অত দাম কিনতে পারবো না। তারপরে কার হয়? কপার, কপারের তারও বেশি দাম বেশি। তারপরে হয় অ্যালুমিনিয়াম, গোল্ড অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আমাদের কাছে ইজি টু গেট অ্যালুমিনিয়াম, সেটার দাম কম। কপারও অনেক সময় ইউজ করি, এসি টেসির তার আমরা কপার ইউজ করি। ঠিক আছে, এইটুকুর দাম 4,000 টাকা নিয়ে নেব, 5,000 টাকা নিয়ে নেব। ঠিক আছে, শুধুমাত্র ভালো অ্যাপ্লায়েন্সেস হলেই কপার ইউজ করবো, না হলে অ্যালুমিনিয়াম দিয়ে চালু। ঠিক আছে, ধর একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরে অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপ্লাই করছিস। ঠিক আছে, ভোল্টেজ অ্যাপ্লাই করছিস তো, ভোল্টেজ অ্যাপ্লাই করলে এর দেখ পজিটিভটা কোন দিকে কানেক্ট, এদিকে আর নেগেটিভটা, যেদিকটা পজিটিভ তাহলে সেখানে ভোল্টেজ ভি যাবে, যেদিকটা নেগেটিভ সেখানে কত যাবে? 0। ঠিক আছে, নেগেটিভের পোটেনশিয়ালটাকে 0 ধরা যায়। বুঝতে পেরেছিস কি বললাম? অন্য কিছুও ধরতে পারিস, বাট 0 ধরলে বেটার। তুই V1 V2 ধরতে পারিস,
বাট V1 V2 হলো তাদের মধ্যে পোটেনশিয়ালের যেটা ডিফারেন্স সেটা তারপরে কি হবে V। সেই জন্য আমি একটা সাইডকে V ধরবো, একটা সাইডকে 0 ধরবো। যেহেতু পজিটিভ টার্মিনালটা এর সাথে কানেক্টেড, পজিটিভটাকে V ধরা হয় আর নেগেটিভটাকে কি ধরবো 0। লেন্থটা কি হবে, এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে এন্ড হচ্ছে L। তাহলে E সমান কি জানিস, মাইনাস dV বাই বা মাইনাস ডেল ভি বাই ডেল আর, জানিস তো। ডেল ভি মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল। চেঞ্জ ইন পোটেনশিয়াল কত থেকে কত, ভি থেকে কোথায় যাচ্ছে, চেঞ্জ ইন লেন্থ কত থেকে কত, ই সমান তুই কি লিখতে পারিস, লিখতে পারিস সরি ভি মাইনাস 0, 0 মাইনাস এল। 0 মাইনাস এল কেন, 0 থেকে স্টার্ট করে টোটাল লেন্থটা কত এল। তাহলে যেখানে ভি বাই এল এখানে আমি কি বলতে পারি, আর 1 বাই রো মানে কি বললাম, কন্ডাক্টিভিটি, এটাকে আমি কি লিখি সিগমা। তাহলে জে ইজ ইকুয়াল টু সিগমা ই, এটাকে ভেক্টর ফর্মে লিখলে জে এর মাথায় ভেক্টরের সাইন হবে আর ই এর মাথাতেও ভেক্টরের সাইন হবে। যেটা ভেক্টর এরিয়া ভেক্টর আর এটা ভেক্টর, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। হ্যালো, কালকে পড়াবো 11:30। তো নেক্সট এক্সাম কবে আছে, দেখ একটা জিনিস বলা হলো না, যদি আমি যা কিছু করছিলাম সব কিছু ওই লেন্থ বা এরিয়া এইগুলো 10% বা 20% ইনক্রিজ এইসব নিয়ে করেছি। যদি খুব স্মল ইনক্রিজ হয় 2%, 4%, তাহলে আমি এটা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো আপ টু 6% পর্যন্ত। কি ফর্মুলা, যা তোকে বললো লাইক একটা কোশ্চেনে বোঝাচ্ছে, লেন্থ অফ এ ওয়্যার ইজ ইনক্রিজ বাই 3%, লেন্থ অফ এ ওয়্যার ইজ ইনক্রিজ বাই 3%. Find out percentage change in resistance. लेंथ बढ़ले रेजिस्टेंस बढ़বে না কমবে, আমি একটা উইকে ছুটি দেবো, কোন উইক দেবো আমি জানি না, আমি বলে দেবো কোন উইক দেবো। চলো বেড়াতে যাবি আবার, বেড়াতে না দেশে, হ্যাঁ দেখি কোন দিন হয়। আর প্রফেশনাল কি এল স্কয়ার হয় জানি, আর এর পাওয়ার কত 1, এল এর পাওয়ার 1 ইনটু ডেল্টা আর বাই আর। দেখ এর পাওয়ার 1 সামনে আসবে, ডেল্টা আর মানে চেঞ্জ ইন আর বাই আর। এল এর পাওয়ার কত 2 সামনে আসবে, ডেল্টা আর মানে চেঞ্জ ইন এল বাই এল। ঠিক আছে, দুদিকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে এটা কিসে চলে আসবে, এটা পার্সেন্টেজে চলে আসবে। ডেল্টা আর মানে আমাকে তো কি বলেছিল চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ,
মানে ডেল্টা আর বাই আর ইন্টু 100, ডেল্টা আর বাই আর ইন্টু 100, দুদিকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সোজাসুজি পার্সেন্টেজ চলে আসবে। তাহলে তুই ডাইরেক্টলি এখানে লিখতে পারিস, ডাইরেক্টলি পার্সেন্টেজ লিখতে পারিস। ডেল্টা এল বাই এল থেকে কত পার্সেন্ট বলে দিয়েছে এটা 3, তাহলে সোজাসুজি লিখবি 2 ইন্টু 3 মানে কত পার্সেন্ট হচ্ছে। আর তোকে কিচ্ছু করার দরকার নেই, সিম্পল। বুঝলি কি বললাম? আচ্ছা তোরা একটা করার চেষ্টা কর। রেডিয়াস of a wire is increased by %, so 2%. Find out find out percentage change in resistance. Huh? 2%. क्वेश्चन तो 2% है। ওটা চুরি করেছিস? আরে আসবে আর প্রপোর্শনাল টু কি হয়? একটু আগে করলাম না 1/r⁴, তাহলে r এর পাওয়ার 1 মানে 1 ইনটু ডেল r বাই r সমান 4 ইনটু ডেল r বাই r কত পার্সেন্ট? 2% বলেছে তাই তো, 4 ইনটু 2 8%। মে মাসেই দেবো ভাবছি, 5 তারিখের পর। 5 তারিখ মিট আছে, মিটের ঝামেলাটা মিটে যাক। 5 থেকে 12 ভাবছি, 6 থেকে 12 সরিয়ে দেবো। কি বলছিস? কি আছে? বার্থডে আছে? বার্থডে আছে? আমারও বার্থডে আছে। কবে আছে? আছে জন্মদিনের একদিন পর আমি ছুটি পাবো। কীবার পড়েছি রে ভাই, কীবার পড়ে আছে? হ্যাঁ 9 মে। ছুটি দিয়ে দেবো, অনেকদিন ছুটি ফুটি পাইনি। গ্রিড ভেলোসিটি পড়াবো, তার আগে একটু কালার কোডিংটা বলি। যা কালার কোডিং হয়তো তোদের আছে, কালার কোডিং খুব ইন্টারেস্টিং জিনিস। লেখ কালার কোডিং, জানিস কালার কোডিং? কালার কোডিং তোর রেজিস্ট্যান্স দেখেছিস হাতে নিয়ে? দেখেছিস না? দেখাচ্ছি। দেখেছিস রেজিস্ট্যান্স? হ্যাঁ দেখেছিস? রেজিস্টার দেখেছিস? এরকম দেখতে হবে। দেখেছিস এটা? দেখেছিস?
যে কোনো ওই পুরোনো রেডিও ভিডিও তাহলে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? পুরোনো রেডিও তাহলে দেখতে পেয়ে যাবে। এটা লিখতো একটু, যেটা লেখা আছে অ্যাজ ইট ইজ সব লিখে নেবে, হ্যাঁ? যা কিছু আছে সব লিখে নেয়, যেটা কিচ্ছু ছাড়বে না। এটা মনে রাখার রুল হচ্ছে বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ। সত্যি এটাই মনে রাখার রুল। বিবি রয় অফ বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ, এটা মনে রাখার রুল। দেখ, বি ফর ব্ল্যাক, বি ফর ব্রাউন, আর ফর রেড, ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো, জি ফর গ্রিন। অফটাতে কিছু হয় না, অফ টাইম। জি ফর গ্রিন, বি ফর ব্লু, ভি ফর ভায়োলেট, জি ফর গ্রে, ডব্লিউ ফর হোয়াইট। বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ, ঠিক আছে? এটাই নিমোনিক্স। সবসময় গল্প করতে হবে। ছবিটা জাস্ট কালারগুলো লিখে নেয়, রেড, ব্ল্যাক, গ্রিন, সিলভার, এরকম লিখে দেয়, রেড, ব্ল্যাক, গ্রিন, সিলভার। এইখানে মোট 4টে কালার হয়। দেখ, 4টে কালার হয়। ফার্স্ট কালারটা ফার্স্ট ডিজিটকে কন্ট্রিবিউট করে, সেকেন্ড কালারটা সেকেন্ড ডিজিটকে কন্ট্রিবিউট করে, 3 নম্বর কালারটা মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে, 4 নম্বর কালারটা টলারেন্স লিমিট। টলারেন্স লিমিট মানে আপার লিমিট আর লোয়ার লিমিট মিলিয়ে ও কত দূর পর্যন্ত রেজিস্ট্যান্সের ভ্যালু দিতে পারে সেটা। যেমন এখানে ফার্স্ট ডিজিট কি আছে? রেড। রেড আছে তো, রেডের দেখ, রেডের ডিজিট কি 2, তাহলে এখানে সার্চ ডিজিট বসবে 2। সেকেন্ড ডিজিট কি আছে? সেকেন্ড ডিজিট ব্ল্যাক, তাহলে এখানে সার্চ ডিজিট কি বসবে 0। নেক্সট কি আছে? মাল্টিপ্লায়ারে দেখ গ্রিন আছে। গ্রিন মানে দেখ 5, 0 থেকে স্টার্ট হবে কিন্তু, তাহলে 20 ইন্টু মাল্টিপ্লায়ারটা কত হবে? 10 টু দি পাওয়ার 5। টলারেন্স দেখ কি আছে? সিলভার। মোট 2 টাইপের টলারেন্স হয়, গোল্ড, সিলভার, একটা নো কালার। যদি গোল্ড থাকে 5% টলারেন্স, সিলভার হলো 10%, আর নো কালার হলো 20%। আচ্ছা, টলারেন্স মানে প্লাস মাইনাস 5%, মানে এর ভ্যালু 20 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস 5% মানে উপরে যেতে পারে, আর বিলো 5% নিচেতেও নামতে পারে। তুই যদি এটাকে লিখিস কি আসছে 20 কত আসছে রে ভাই? 2 লাখ। এটা তো 5 মানে 20 লাখ আসছে, তাই তো? 20 লাখ প্লাস মাইনাস 5%, বা 5% মানে 20 লাখের 5% কত হয়? 1 লাখ, তাই তো? তাহলে এটাকে তো এইভাবে লিখতে পারিস, 21 লাখ থেকে এর ভ্যালু কত হতে পারে? 19 লাখ পর্যন্ত। বুঝতে পারলি কি বললাম? প্লাস মাইনাস 5% মানে আবার আর লোয়ার লিমিট, মানে ম্যাক্সিমাম ভ্যালু কত যেতে পারে, মিনিমাম ভ্যালু কত যেতে পারে লেখার দরকার নেই, জাস্ট এইটুকু লিখে এখানে এন্ড করলেই চলবে। কোনটা? হ্যাঁ, এটা 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 লেখা দরকার, তুই এখান থেকে লিখে দেবো। মানে কালার থেকে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে কি টাইপের। তোরা এর পরেরটা বলার চেষ্টা করিস তো, এটা যেটা এই ছোট ছবিটা দেওয়া আছে, এটা রেজিস্ট্যান্স কি হবে?
রেড, রেডের মানে 2টা ফার্স্ট ডিজিট, তারপরে কালার আছে ব্ল্যাক, ব্ল্যাক মানে সেকেন্ড ডিজিট কত হচ্ছে 0। এইটা ভালো করে বলছি পিঙ্ক রেড ওটা বাইরে তাহলে এটা রেড দিকে পিঙ্ক করে দিয়েছি সেকেন্ড এটা দেখ কি আসছে, তোর প্রথমে হচ্ছে ব্রাউন, ব্রাউন তো হ্যাঁ, ব্ল্যাক না এটা এটা ব্রাউন, ব্রাউন 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 নিচে One. ঠিক হলো হ্যাঁ আচ্ছা বেটার, এটা 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 কিন্তু ওটা পিঙ্ক আছে রেড হবে এটাই করে নিচ্ছি। এটা ব্রাউন মানে ফার্স্ট ডিজিট 1, সেকেন্ড ডিজিটটা কি 2 রেড, রেড মানে 2, থার্ড ডিজিটটা অরেঞ্জ। অরেঞ্জ হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ তো মনে হচ্ছে, অরেঞ্জ না আচ্ছা 10 to the power 3, কিছু তারপর গোল্ড মানে প্লাস মাইনাস 5 গোল্ড, গোল্ড। তোকে একটা কোশ্চেন দেবো यार, লিখ ফাইন্ড আউট কালার কোড অফ এ রেজিস্ট্যান্স if its value is ranging from 2280 থেকে 2520 রেজিস্ট্রেশনের ভ্যালুর রেঞ্জটা দিয়ে দিয়েছে, কালার কোড কিভাবে জিজ্ঞেস করেছে।
বলো রেড রেড Brown. কি করতে হবে আগে দুটোকে অ্যাড করবে অ্যাড করলে কত হচ্ছে অ্যাড করে বাই 2 কর কত হচ্ছে অ্যাড করে বাই 2 করলে 2400 প্লাস মাইনাস 5% হচ্ছে না এরপরে এগুলো হ্যাঁ বুঝতে পারলি কি হলো 24 মানে 2 মানে কি রেড 4 মানে ইয়েলো তারপর 24 ইন্টু 100 তাই তো 24 ইন্টু 100 তো তাহলে আবার কি রেড 5% মানে গোল্ড দ্যাটস অল